শেখবাড়ির ড্রয়িং রুমে আলাপ হচ্ছে বড়দের। আফতাব শেখরা তিন ভাই গভীর আলোচনায় মগ্ন ফিরোজ মির্জা আর রুজি মির্জার সাথে। আলোচনার তালুকদার বাড়ির বড়রাও রয়েছে। এক কথায় গুরুজনদের আলোচনা চলছে। মিঠিকে পেয়ে ছোটরা সকলে মিঠির সাথে গল্পে মজেছে। আর আবির, রেহান, দিহান রেহানের ঘরে রয়েছে। অবশেষে তাদের গুরুজনদের আলোচনা শেষ হয়েছে। রুজি মির্জা উপরে এসেছেন দিয়াকে ডাকতে। দিয়ার সাথে তিনি একান্তে কিছু কথা বলে আবার চলে গেলেন। দিয়ার মুখ দেখে মনে হলো সে কিছু নিয়ে খুব খুশি। রাতে প্রণয় বাড়ি ফিরেছে। রাতে সকলের খাওয়া দাওয়া শেষ হয়েছে। আজ খেয়া সামিয়া এক ঘরে ঘুমোবে, তাদের সাথে দিয়াও শোবে। রাতে খাওয়া দাওয়া শেষ হতেই খেয়া সামিয়া দিয়া ঘরে এলো। দিয়াকে হঠাৎ কেন যেন খুব বেশি খুশি মনে হচ্ছে। দিয়া বিছানায় বসে আছে সামিয়ার মুখোমুখি। খেয়া দিয়ার উল্টো দিকে দাঁড়িয়ে গ্লাসে পানি ঢালছে। সামিয়া জিজ্ঞেস করে, দিয়া আপু, তুমি কি কোনো কারণে খুব বেশি খুশি? কোন খুশিতে কি আমার ফেস গোল করেছে? সামিয়া বলে, হ্যাঁ, তাই দেখেই তো বুঝলাম তুমি বোধহয় খুব খুশি। কারণটা কি জানতে পারি? খেয়া ওদিকে দাঁড়িয়ে গ্লাসে পানি ঢালছে আর তাদের কথা শুনছে। দিয়া লাজুক হাসলো, বলে উঠল, হ্যাঁ, আমি ভীষণ খুশি জানো। কয়েকদিন পর আবার এই বাড়িতে বিয়ের সানাই বাজবে। সামিয়া অবাক হলো। খেয়া অবাক হয়ে গ্লাস হাতে নিয়ে থেমে গেল। দিয়া এবার উৎসুক হয়ে বলে উঠল, হ্যাঁ, কাউকে বলো না কিন্তু। তোমরা এই কয়দিনে আমার এত ক্লোজ হয়েছো, তাই তোমাদের এই কথাটা না জানিয়ে থাকতে পারলাম না। আজ সন্ধ্যায় বড়রা এইসব নিয়ে আলোচনা করছিল তো। খেয়া সামিয়া অবাক হয়ে চেয়ে রইল। এ বাড়িতে কার বিয়ে সামনে যে তারা জানে না, অথচ দিয়া জানে। সামিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কার বিয়ে দিয়া আপু? দিয়া এবার তীব্র লজ্জায় আড়ষ্ট হয়ে বলে ওঠে, আমার আর প্রণয় ভাইয়ার বিয়ে। এই একটি কথা খেয়ার কর্ণকুহুরে পৌঁছতেই খেয়ার শরীর থরথর করে কেঁপে ওঠে। বুকের ভেতরটা ধক করে ওঠে। হাত থেকে কাচের গ্লাসটা মেঝেতে ছিটকে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। ভাঙা কাচের একটা বড় টুকরো এসে পায়ে বিঁধে কলকলিয়ে রক্ত বেরিয়ে সাদা ফ্লোর রঞ্জিত হয়। খেয়ার এসব কোনো খেয়াল নেই। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে, তার কানে কেবল দিয়ার সেই কথাটিই বাজছে। সামিয়া চিল্লিয়ে ওঠে। দিয়া মাথা ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে সেও আটকে উঠল। সামিয়া গিয়ে জড়িয়ে ধরে খেয়াকে। সামিয়া সব বুঝলেও দিয়া কিছুই বুঝতে পারল না। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, এসব কি করে হলো খেয়া? খেয়া নির্বাক, স্তব্ধ। নিজেকে সামলে বলে উঠল, বেখেয়ালে হয়ে গেছে। সামিয়া চিল্লিয়ে সকলকে ডাকতে যায়। দিয়া খেয়ার চোখের পানি দেখে জিজ্ঞেস করে, পা কাটায় ব্যথা পেয়েছো খুব, তাই না? কেঁদো না, ঠিক হয়ে যাবে। খেয়া মনে মনে তাচ্ছিল্য হেসে বলে, আজ আমার মনের ব্যথার কাছে এসব তো তুচ্ছ। আচ্ছা, এই ব্যথার ঔষধ তো আছে, কিন্তু আমার হৃদয়ের ব্যথার ঔষধ কোথায়? আমার ভেতরটা তো ভাঙচুর হয়ে যাচ্ছে। খেয়ার কানে এখনো সেই ধ্বনি। হৃদয়ে কালবৈশাখী ঝড় উঠেছে। সে ঝড়ের তাণ্ডব সব ভাঙচুর হয়ে যাবে। দম বন্ধ হয়ে আসে। চোখের পানি আটকাতে পারে না। তারা অঝোর ধারায় নিজের গতিতে ঝরে পড়ছে। খেয়ার পাকাটার কথা শুনে সকলের আগে প্রণয় এসে ত্রস্ত পায়ে। প্রণয়কে অস্থির অশান্ত দেখালো। ছুটে এসে খেয়ার সামনে হাঁটু গেড়ে বসলো। নিজের পুরুষালী শক্ত হাত ছোঁয়ালো খেয়ার পায়ে। খেয়া অবাক হয়ে পা সরিয়ে নেয়। আর যাই হোক, তার প্রণয় ভাই তার পায়ে হাত দেবে তা সে কিছুতেই মানতে পারছে না। সে প্রণয়কে শ্রদ্ধা করে তো। খেয়া পা সরিয়ে নিতে চাইল। প্রণয় মাথা উঁচু করে রক্তিম চোখে তাকালো। খেয়া চুপসে গেল। সকলে ছুটে এসেছে বাড়ির। শুরু হয়ে গেছে সকলের আহাজারি। খেয়াকে তো এসব ব্যথা কাটা ছেঁড়া ছুঁতে পারছে না। সে তো এখনও ভেবে চলেছে দিয়া আপুর সাথে প্রণয় ভাইয়ের বিয়ে। ভেবেই তার ভেতর ছাড়খাড় হয়, হৃদয় পুড়ে ওঠে। এখনও খেয়ার পা দিয়ে রক্ত ঝরছে। প্রণয় খেয়ার পা থেকে কাচের টুকরোটা বের করলো। তাতে প্রণয়ের হাত কাটলো কিছুটা। খেয়ার হৃদয়ে আটকে ওঠে প্রণয়ের হাত কাটায়। সে তো প্রণয়ের একটু কষ্টও সহ্য করতে পারবে না। তার ধ্যান জ্ঞান এখন প্রণয়ের হাতের দিকে। আর প্রণয়, তার তো খেয়ালই নেই যে তার হাত কেটেছে। সে অস্থির হয়ে খেয়ার পা নিয়ে ব্যস্ত। প্রণয় গম্ভীর স্বরে প্রান্তকে ডেকে উঠল, জলদি ফার্স্ট এড বক্স নিয়ে আয়, ফার্স্ট। প্রান্ত ছুটে গেছে ফার্স্ট এড বক্স নিয়ে আসতেই। প্রণয় নিজ হাতে ব্যান্ডেজ করে দিল। খেয়া স্তব্ধ। দিয়ান জিজ্ঞেস করল, প্রণয়, আমি হেল্প করব।
প্রণয়ের কণ্ঠে গম্ভীরতা এনে জানায়। কোনো দরকার নেই, আমি নিজে যথেষ্ট। ব্যান্ডেজ করা শেষ হওয়ার পর বাড়ির সকলে আহাজারি করলো কতক্ষণ, তার মা চাচিরা কতক্ষণ বকাঝকা করলো, কেন খেয়া বেখেয়ালি হলো, কি করে এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেল। প্রণয় সকলকে ঘরে পাঠিয়েছে। প্রণয় বসলো খেয়ার মুখোমুখি, তার শ্যামলা আদল ভীষণ গম্ভীর বিমোর। খেয়া স্তব্ধ নির্বাক হয়ে মাথা নিচু করে বসে আছে। প্রণয়ের কথায় সকলে যাওয়ার পরেও দিয়া সেখানেই বসে রয়েছে। প্রণয়ের কথায় সকলে যাওয়ার পরও দিয়া এখনো বসে রয়েছে দেখে সামিয়া বুদ্ধি করে বলে, দিয়াপু চল আমরা একটু বাইরে যাই। দিয়া যেন সেসব কানেই নেয়নি, সে এখনো বসে মাঝে মাঝেই প্রণয়কে দেখছে। সামিয়া বিরক্ত হয়, সে তার বান্ধবীকে ভীষণ ভালোবাসে। সে তো জানে প্রণয়ের প্রতি খেয়ার সেই প্রবল অনুভূতি। খেয়াও সামিয়া আর রেহানের ব্যাপারও শুরু থেকেই ভীষণ আগ্রহী। তারা তো বান্ধবী কম বোন বেশি। সামিয়া আবার বলল, দিয়াপু চলো। দিয়া এবার যেন একটু বিরক্ত হয়ে উঠল। ঘর ছেড়ে বেরোতেই দিয়া জিজ্ঞেস করল, সীমা ডাকছিলে কেন? সামিয়া মনে মনে বিরক্ত হয়ে বলল, দেখলি প্রণয় ভাইয়ের কথায় সবাই ঘর থেকে চলে গেল, তাহলে তুমি কেন বসে আছো? দিয়া বলে। উনিও তো ঘরে খেয়ার সাথে বসে রয়েছে। সামিয়া এবার আর নিজেকে দমাতে পারে না, তবু নিজেকে শান্ত করে মনে মনে বলে উঠল, উফ, প্রণয় ভাই তো খেয়ার সাথেই বসে থাকবে, দরকার হলে খেয়ার জন্য রাস্তায় বসে থাকবে। তারপর মুখে বলে ওঠে, প্রণয় ভাই আসলে খেয়াকে শাসন করবেন, তুমি থাকলে তো ভালোভাবে শাসন করতে পারবেন না, বোঝুনি? দিয়া মাথা নাড়ালো, বলল। ওহ আচ্ছা, তাহলে ঠিক আছে। সামিয়া মনে মনে ভেঙচি কাটে। খেয়া তার বেস্ট ফ্রেন্ড, বান্ধবীকে সে ভীষণ ভালোবাসে। তারা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। খেয়া যেমন সামিয়া বাদে রেহানের আশেপাশে অন্য কোনো মেয়েকে মোটেও পছন্দ করে না, সামিয়াও তেমন খেয়া ছাড়া অন্য কাউকে প্রণয়ের আশেপাশে পছন্দ করে না। প্রণয় একভ্রু উঁচিয়ে তীক্ষ্ণ চোখে তাকায় খেয়ার পানে, গম্ভীর স্বরে জিজ্ঞেস করে, এত উদাসীন কেন তুই? খেয়া জবাব দেয় না, সে নিশ্চুপ হয়ে বসে রয়। প্রণয় এবার আরো গম্ভীর স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? খেয়া ধীর স্বরে জানায়। কিছু হয়নি। প্রণয় এবার ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে, প্রণয়কে সব শেখাতে আসিস না। তোকে আমার চেয়ে ভালো কেউ চেনে না। আমার চোখে লুকাতে আসিস না। খেয়া ব্যথিত হৃদয় নিয়ে বলে। আপনি যান প্রণয় ভাই, আমি ঘুমাবো। প্রণয় আজ অবাক হলো যেন। সে উঠে দাঁড়ালো, দৃঢ় কণ্ঠে বলল, শেখ প্রণয় সাহারির থেকে কিচ্ছু লুকাতে যাস না। প্রণয় তার দৃঢ় পদযুগল নিয়ে ঘর ছাড়ল। সামিয়া বুদ্ধি করে দিয়াকে বলেছে যে খেয়ার যেহেতু পা কেটে গেছে তাই রাতে ঘুমোতে অসুবিধে হতে পারে, তাই দিয়া যেন তার নিজের জন্য যে ঘর দেয়া হয়েছে সে ঘরে ঘুমায়। একমাত্র সেই তো জানে খেয়ার মনের অবস্থা। খেয়া এতক্ষণ কোনো মতে নিজেকে সামলেছিল। ঘর খালি হতেই সে ডুকরে কেঁদে উঠল। নিজেকে ধরে রাখার কোনো শক্তি আজ সে খুঁজে পায় না। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে তার, কিন্তু সেই সুযোগ তো নেই। বালিশে মুখ গুজে কাঁদে সে। সামিয়া ঘরে ঢোকে। খেয়ার বিধ্বস্ত অবস্থা দেখে সেও কেঁদে ওঠে। খেয়ার কাছে গিয়ে বসে। খেয়া সামিয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে। সামিয়া নিজেও ভাষা হারিয়ে ফেলেছে। খেয়ার শ্বাস উঠে গেছে। খেয়া অস্ফুট স্বরে আওড়ায়, সে তো আর আমার রইল না রে। এই জীবনে তো আর আমি তাকে পেলাম না। তাকে পাওয়ার স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল। সামিয়া কিছুই বলার ভাষা পায় না। এমন একটা বিষয় ঘটে গেছে অথচ তারা তো জানতেও পারেনি। খেয়ার বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায়। অন্য কেউ তার প্রণয় পুরুষের বউ হবে, অন্য কেউ তার জন্য বউ সাজবে। সে কি করে এই চোখে সেই দৃশ্য দেখবে? এমন রাত কেন এলো জীবনে? এই রাত পার করার শক্তি সামর্থ্য তো তার নেই। খেয়া বারান্দায় যায়। খেয়া করুণ চোখে আকাশের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে বলে ওঠে, ও খোদা, সে আমার হলে কি খুব ক্ষতি হয়েছে তো। খেয়া কাঁদতে কাঁদতে বারান্দার মেঝেতেই বসে পড়ে। সামিয়া গিয়ে খেয়ার কাছে বসে। খেয়ার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। খেয়া অস্থির চোখে চেয়ে বলে, আচ্ছা স্বামী, মন থেকে খোদার কাছে চাইলে নাকি সব পাওয়া যায়? আমি তো মন থেকে খোদার কাছে সারা জীবন শুধু একজন মানুষকেই চাইলাম, তবে আমি তো পেলাম না। এই প্রশ্নের জবাব সামিয়ার জানা নেই। সে নির্বাক হয়ে খেয়ার মাথায় হাত বোলায়। সামিয়া ঘরে খেয়ার বিছানা ঠিক করছে। খেয়া মেঝে থেকে উঠে দাঁড়ায়। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে খেয়া আকাশের দিকে তাকিয়ে বলে, প্রণয় ভাই, আপনি আমার জীবনে এক রূপকথার রাজ্য, যা আমার
আমার অক্ষিপটে ভাসে, আমার তীব্র অনুভবে আসে। আমার স্বপন জাগরণ জুড়ে বিস্তৃত, কিন্তু সেই রাজ্যে আমার অস্তিত্ব অমাবস্যার জ্যোৎস্না। সামিয়া এসে খেয়াকে ডাকে। খেয়া বলে। তুই শুয়ে পড়, আমার চোখে ঘুম নেই। সামিয়া বলে। আমি জানি তোর মনে কি হচ্ছে, তোকে কিছু বোঝানোর সাধ্য আমার নেই, তবে দেখবি আমার নাও হতে পারে। খেয়া তাচ্ছিল্য হেসে বলে। বাড়ির বড়রা মিলে আলোচনা করেছেন, সেখানে আর আমার কোনো আশাই রইল না। সামিয়া বলে। কিন্তু প্রণয় ভাই? খেয়া ভাঙা ভাঙা গলায় বলে। প্রণয় ভাই কি বলেছেন যে তিনি আমাকে ভালোবাসেন? প্রণয় ভাই কি বলেছেন যে তিনি আমাকে ভালোবাসেন? সে কি আর আমাকে ভালোবাসে নাকি? তিনি তো কখনো তার অনুভূতি প্রকাশ করেননি। তবে জানিস, গত কয়েকদিনে মনে হয়েছিল প্রণয় ভাইয়ের মনেও কিছু আছে আমার জন্য। হয়তো সেসব আমার ভুল ধারণা ছিল। আমি কি করে বাঁচবো স্বামী? কি করে আমি অন্য কাউকে তার বউ বেশে দেখবো আমার এই দু চোখে? খেয়া বলে। তার হৃদয়ে যখন অন্য কারোর বাস, আমার হৃদয়ে তখন আমার ধ্বংসের আবাস। আমার চোখে যখন, তার চোখে যখন অন্য কেউ, আমার চোখে তখন নোনা জলের ঢেউ। তার হাতে যখন অন্য কারোর হাত, আমার হাত ধরতে এলো শত নির্ঘুম রাত। আমি এসব কি করে মানবো স্বামী? আমার তো সেই সাধ্য নেই অন্য কেউ তার বউ হবে, অন্য কেউ হাত ধরবে, অন্য কেউ তার ঘন চুলে হাত বোলাবে, তার চোখ অন্য কাউকে দেখবে, তার বুকে অন্য কেউ মাথা রাখবে। আমি কি করে মানবো, কি করে দেখবো একই বাড়িতে থেকে? আমার জীবনের একমাত্র লক্ষ্য, তার উদ্দেশ্য তো প্রণয় ভাই। আমি কি করে বাঁচবো? খেয়ার নিজেকে সামলানোর সাধ্য আজ নেই। তার হৃদয় আজ অস্থির, বুকের ভেতরটা খা খা করে উঠছে। সে তো হারিয়ে ফেলেছে তার প্রণয় ভাইকে। হৃদয় দুমড়ে মুচড়ে ওঠে। জীবন কখনো সুখ পাখি হয়ে হাসায়, কখনো নোনা জলে ভাসায়। যে হৃদয় হারানোর ব্যথা অনুভব করেছে সে জানে বেঁচে থাকা কত কঠিন। হারানোর বেদনা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। জীবন হয় অনুভূতিহীন। হারানো জিনিস তো পাওয়া যায়, কিন্তু হারানো মানুষ কোথায় পাওয়া যায়? সেই হারানোর বেদনা কাটিয়ে উঠতেই একটা গোটা জীবন শেষ হয়ে যায়। পাখির ডানায় ভর করে সকাল হয়েছে, আলোকিত হয়েছে ভুবন। তবে কারো কারো ক্ষেত্রে আধারেই ঢাকা রয়ে জীবন। সকাল হতেই খেয়ার ঘরে সকলের ভিড় জমে গেল। বাড়ির সকলে ছুটে এসেছেন খেয়াকে দেখতে। শেখবাড়ির মেয়ের পা কেটে গেছে, সে তো আর চারটিখানি কথা নয়। একে একে সকলে এসে হাজির। খেয়ার মাথাটা ঝিমঝিম করছে, যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে। সারা রাত সে ঘুমোয়নি। ঘুমজোতার চোখ ফাঁকি দিয়ে উড়ে গেছে। তার মিষ্টি অদলখানি আজ উদাসীন মলিন। এক লাইনের বাক্য এক রাতের ব্যবধানে তাকে কি থেকে কি বানিয়ে দিয়েছে। খেয়া খাটিয়ে হেলান দিয়ে উঠে বসে। শেখবাড়ির কর্তারাও এসেছেন। রাতে তারা সে সময় বাড়ি ছিলেন না। বাড়ি ফিরে খেয়ার পা কাটার ঘটনা শুনে আসতে চেয়েছিলেন, আবার খেয়া ঘুমিয়ে পড়েছে শুনে আর রাতে আসেননি। তাই সকাল হতেই তারা ছুটে এসেছেন। আফতাব শেখ খেয়ার বিছানার ডান পাশে কাছে এসে বসলেন। মায়া স্বরে ডেকে উঠে বললেন, মামুনি, একটু দেখে শুনে চলবে তো। এখন থেকে কিন্তু সব সময় দেখে শুনে চলবে। ইয়াসির শেখ ডাকলেন। আম্মা, এখন থেকে খেয়াল করে হাঁটবে। খেয়া চাচাদের কথায় ভদ্র বালিকার ন্যায় মাথা দোলায়। অমনি খেয়ার মা রুবি শেখের অভিযোগ শুরু হলো। রুবি শেখ আফতাব শেখ আর ইয়াসির শেখের কাছে অভিযোগ জুড়ে দিলেন। ভাইজান, আপনারা একটু বোঝান। আপনাদের কথা যদি একটু শোনে, সারাদিন উড়নচণ্ডী হয়ে ঘোরে। পা মাটিতে রেখে আসমানে উঠতে চায়। হাঁটার সময় খেয়ালও থাকে না ওর। সারাদিন দুরন্ত পায়ে ছোটাছুটি। সিঁড়ি দিয়ে নামতেও যেন দৌড় প্রতিযোগিতায় নামে। সব সময় এমন দূরত্বপনা কি না মানায়? সব সময় এমন দুরন্তপনা কি মানা যায়? উঠতে বসতে পড়ে যায়, ব্যথা পায়, ঠিক মতো খাবে না, ঘুমোবে না। ওকে নিয়ে আমি কি করব আপনারাই বলুন। ও নাকি কলেজে পড়ে। জেবা শেখ আর রেহেনুমা শেখ উল্টো রবি শেখকে শাসালেন। বললেন যে, খেয়ার ভীষণ ভদ্র মেয়ে, সে তো সবসময় বড়দের কথা শোনে, মাঝে মাঝে একটু বেখেয়ালি হয়ে যায় এই আর কি। আফতাব শেখ মৃদু হাসলেন। বললেন, এই বয়সে একটু ছোটাছুটি করবেই। শাহেদ শেখ বসলেন। মেয়েকে আদুরে স্বরে বললেন, মা, পায়ে কি ব্যথা বেশি?
বাবার মুখে পায়ের ব্যথার কথা শুনে খেয়ার হৃদয় মুচড়ে ওঠে, মনে মনে বলে ওঠে, বাবা, আমার পায়ে ব্যথা তো তোমরা দেখতে পাচ্ছ, আমার হৃদয়ে যে ব্যথা তা কি করে দেখবে তোমরা? আমার হৃদয়ের ব্যথার কাছে পায়ের ব্যথা তো তুচ্ছ বাবা। তোমার মেয়ে তো সেই ব্যথা মানতে পারছে না বাবা। একে একে সকলেই খেয়ার খোঁজ খবর নিয়ে চলে গেল। খেয়ার ঘরে জেবাশেখ নাস্তা নিয়ে এসেছেন। খেয়া খেতে ইচ্ছে করছে না বলেই জেবাশেখ নিজ হাতে জোর করে খাইয়ে দিলেন খেয়াকে। খেয়ার খাওয়া হতেই প্রণয় এসে দাঁড়ালো ঘরের দরজায়। সবে ঘুম থেকে উঠে এসেছে সে। খেয়া আর চোখে দরজার পানে যায়। প্রণয় এলো, এসে বসলো সোফায়। খেয়া চোখ নামিয়ে রেখেছে। প্রণয় এসেই তার ঘুম জড়ানো ভারী কণ্ঠস্বরে বলে, পায়ের ব্যথা কেমন এখন? খেয়ার গলা ধরে আসে, নিস্তেজ কণ্ঠে থেমে জবাব দেয়, ঠিক আছে। কি খেতে ইচ্ছে করছে? কি এনে দেবো? আইসক্রিম আর কি? কিছু লাগবে না। পায়ে গেতে মেডিসিন লাগাতে হবে। খেয়া মিনমিনিয়ে স্বরে বলে। রেহান ভাই লাগিয়ে দেবে। প্রণয় ভ্রুকুচকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে। তো সমস্যা কি? খেয়া অবাক হয়ে মাথা তুলে তাকায়। প্রণয় খেয়ার মলিন মুখ দেখে বলে, আমার থেকে কি করছিস তুই? খেয়া মুহূর্তে মলিন মুখ লুকিয়ে স্মিত হেসে মায়াভরা কণ্ঠে জবাব দেয়, কিছু হয়নি তো প্রণয় ভাই। প্রণয় একবার গভীর দৃষ্টিতে পরখ করল, তারপর আবার উঠে দাঁড়ালো, ঘর থেকে বেরোলো। মিথি এসে বসলো খেয়ার পাশে। বসে কতক্ষণ বোনের মাথায় হাত বুলিয়ে দিল। বোনের কি খেতে ইচ্ছে করছে, কোনো অসুবিধে হচ্ছে কিনা সেসব নিয়ে তার হুলস্থুল কাণ্ড। আবির এসে বেশ কয়েকটা চকলেট আইসক্রিম কিনে দিয়ে গেছে। ফিরোজ মির্জা ও রোজি মির্জা এসেছেন খেয়ার ঘরে। রোজি মির্জা তখন থেকে সেই যে খেয়ার আদর যত্ন করছেন, খেয়ার চুপটি করে বসে রয়েছে। তাকে দেখে বোঝবার সাধ্য নেই যে তার বুকের ভেতরে কি ঝড় বয়ে যাচ্ছে। রোজি মির্জা দিহানকেও ডেকে এনেছেন খেয়ার ঘরে। দিহান মা বাবার পাশে বসে রয়েছে। তারা বেশ কিছুক্ষণ খেয়ার পাশে বসে রইলেন। রুজি মির্জা নিজ হাতে খেয়াকে ফল কেটে খাওয়াচ্ছেন। খেয়া খেতে না চাইলেও রুজি মির্জার জোড়াজুড়িতে বড় মানুষের মুখের উপর না করতে পারে না। বাধ্য হয়ে দুই একটা মুখে দেয়। তার গলা দিয়ে খাবার নামছে না। কাকে বোঝাবে যে তার ভেতরটা যেই পুড়ে ছাই হয়ে যাচ্ছে? তালুকদার বাড়ির সকলে আজ চলে গেছেন। তারা বাড়িঘর রেখে এসেছেন, সেই সাথে বাচ্চাদের স্কুলে পরীক্ষা আছে বিধায় জলদি চলে গেছেন। বিকেলে সকলে জোর করে খেয়াকে নিচে নামিয়েছে। খেয়া নিজের ঘরে একা থাকতে চাইলেও তার বাপ চাচা মা চাচিরা তাকে জোর করে ধরে নিচে নামিয়েছে। তাদের মতে খেয়া উপরে একা একা থাকলে তার মন খারাপ করবে। খেয়া মনে মনে তাচ্ছিল্য হেসে বলে, তার তো কাল থেকে মন বলে আর কিছুই নেই, মন খারাপ বা ভালো হবে কি করে? খেয়া নিচে এসেছে। রুজি মির্জা তাকে নিজের কাছে বসিয়ে রেখেছেন। ছোট বড় সকলে বসা রয়েছে ড্রয়িং রুমে। প্রণয়ের প্রবেশ ঘটে সদর দরজা দিয়ে। সে দৃঢ় পায়ে নিজের ঘরের দিকে অগ্রসর হতেই ফিরোজ মির্জা ডেকে ওঠেন প্রণয়কে। প্রণয়ের দিক ঘুরিয়ে তাদের সুবিশাল ড্রয়িং রুমের দিকে পা বাড়ায়। ফিরোজ মির্জা প্রণয়কে নিজের পাশে বসতে বললেন। প্রণয় স্বভাবতই গম্ভীরভাবে বসল। খেয়ার নিজের দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করে। ছোটরাও সকলেই বসে আছে। দিয়া সকলের আড়ালে আর চোখে বারবার প্রণয়কে দেখছে। খেয়ার চোখের আড়াল হলো না তা। দিহান, রেহান আর আবিরের পাশে বসে রয়েছে, আর মিথি, সামিয়া, দিয়া বসে রয়েছে। প্রণয়ের গম্ভীরতা দেখে ফিরোজ মির্জা বললেন, প্রণয় তুমি কি টায়ার্ড? প্রণয় গম্ভীর স্বরে জবাব দেয়, টায়ার্ড নই, তবে মাথা ধরেছে। রুবি শেখ প্রণয়কে বলে উঠলেন, বাবা, তোকে ব্ল্যাক কফি করে দেব? অমনি রুজি মির্জা বলে উঠলেন, প্রণয় ব্ল্যাক কফি খাবে? আমার টিয়া খুব ভালো ব্ল্যাক কফি করে, খেলে দেখবে তোমার খুব ভালো লাগবে। দিয়াকে দেখা গেল খুব লাজুক হয়ে হাসলো। খেয়ার বুকের ভেতর মুচড়ে ওঠে। ভেতরের নোনা ব্যথা অনুভূত হয়। ভেতরটা খা খা করে ওঠে। ভাবে এই চোখে এই কানে তাকে আরো কত কিছু দেখতে হবে, শুনতে হবে। এসব কি করে সইবে সে? তার যে আর সহ্য করার সাধ্য নেই। উপস্থিত সকলের মধ্যে একমাত্র সামিয়া জানে যে খেয়ার হৃদয়ে কি ঝড় বইছে। খেয়ার চোখ ভিজে উঠতে যায় প্রণয় পুরুষের প্রতি দিয়ার সেই লাজুক চাহনি দেখে। দাঁতের ঠোঁট পিষে সে নিজেকে সামলানোর প্রাণপণ চেষ্টা করে। যে পুরুষকে ঘিরে তার স্বপ্ন জাগরণ, কল্পনা, বাস্তব, অতীত, বর্তমান, সেই পুরুষের ভবিষ্যৎ জুড়ে অন্য কেউ রবে, তা তো আর হৃদয় মানতে চায় না, পারে না। প্রণয় গম্ভীর স্বরে জবাব দেয়, না ধন্যবাদ, আমি ছোট মার হাতে এক কাপ চা খাবো এখন।
রুজি মির্জা যতটা উৎফুল্ল হয়ে বলেছিলেন, প্রণয়ের জবাব শুনে ঠিক ততটাই চুপসে গেলেন। প্রণয়ের জবাব শুনে সামিয়া খুশি হলো ভীষণ।